বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের শয়তানি আবারও একবার সামনে চলে এলো। তিনি পাকিস্তানের সেনাকর্তার হাতে তুলে দিলেন একটি বাংলাদেশের ম্যাপ এবং যে ম্যাপের মধ্যে ইনক্লুড করে দেওয়া হলো ভারতের 7 সিস্টার্সকে। কেন বারবার ভারত বিরোধিতার পথে হাঁটছেন এই বদমাইশ ইউনূস? এতে করে ভারতের কি বা ক্ষতি হতে পারে, আর কিভাবেই বা এই বদমাইশি ভারত বন্ধ করতে পারে, এই নিয়ে আমাদের আলোচনা। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই, যেটা দিয়ে শুরু করেছিলাম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আরো একবার প্রকাশ্যে সমগ্র বিশ্বের সামনে ভারত বিরোধিতার স্পর্ধা দেখালো। কি করেছে শুনুন তাহলে। সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছিলেন পাকিস্তানের এক বড় সেনা আধিকারিক, জেনারেল র্যাঙ্কের আধিকারিক শামশাদ মির্জা। তার হাতে ইউনূস একটি বাংলাদেশের ম্যাপ সমন্বিত একটা গ্রাফিক্সের বই, গ্রাফিতি বলা হয় যেটাকে, সেটা তুলে দেন। এবং সেই ম্যাপেরই যে প্রচ্ছদ, বইটির প্রচ্ছদে দেখা যায় ম্যাপ রয়েছে বাংলাদেশের, কিন্তু সেই ম্যাপটি কেবল বাংলাদেশের ম্যাপ নয়, মানে আন্তর্জাতিক সীমারেখায় বাংলাদেশের যে ম্যাপ আমরা দেখি, আসলে বাংলাদেশের যে ম্যাপ সেই ম্যাপ নয়। তার মধ্যে অন্তর্ভুক্ত করা রয়েছে ভারতের 7 সিস্টার্সকে। যদিও এই ধরনের ম্যাপ বাংলাদেশে কিন্তু নতুন নয়। যারা মৌলবাদী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে তারা এই ম্যাপকেই বারবার ব্যবহার করে ভারত বিরোধিতার ক্ষেত্রে। তারা 7 সিস্টার্স, আসাম এবং পশ্চিমবঙ্গ একত্রে বাংলাদেশের অংশ বলে দাবি করে। তবে এতদিন পর্যন্ত এই দাবি দাওয়াগুলো কেবলমাত্র বাংলাদেশের অভ্যন্তরে মৌলবাদীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার মৌলবাদী সরকারের প্রধান উপদেষ্টা, মানে বাংলাদেশ সরকার এখন যিনি প্রধান উপদেষ্টা, সেই ইউনূস সরকারি স্তরে আন্তর্জাতিকভাবে এই ম্যাপ তুলে দিল এমন একটি দেশের হাতে যাদের কিনা একমাত্র লক্ষ্য হচ্ছে ভারতের বিরোধিতা করা। কাজেই এই বিষয়টি নজরে আসার পর হইচই শুরু হয়ে যায় আন্তর্জাতিক মহলে। ভারত সরকারের তরফ থেকেও বিভিন্ন ব্যক্তি এই ঘটনাটি তুলে ধরেন এবং মিডিয়াতেও এটা ব্যাপকভাবে প্রচার হতে শুরু করে। বাংলাদেশের এহেন বেইমানি নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ এবং যথেষ্ট রাগারাগি করছেন ভারতবর্ষের জনগণ। তার কারণ পাকিস্তানের রাজাকার সরকারের হাত থেকে, অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য ভারতবর্ষের বহু মানুষ বলিদান দিয়েছিলেন 1971-এর যুদ্ধে। ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্য ছাড়া বাংলাদেশ কোনোদিনই স্বাধীন হতে পারত না। আর সেই বাংলাদেশ আজকে বেইমানি করে পাকিস্তানের হাতে এমন একটি ম্যাপ তুলে দিচ্ছে যেখান থেকে ভারতের একটি অংশকে বিচ্ছিন্ন করে দেখানো হচ্ছে। যদিও মোহাম্মদ ইউনূসের এহেন বাঁদরামি প্রথম নয়। এর আগেও চীন সফরে গিয়ে তিনি চীনা বিনিয়োগ টানতে বলেছিলেন ভারতের 7 সিস্টার হলো ল্যান্ড লকড, বা এর কোনো সমুদ্র বন্দর নেই। তিনি বলেছিলেন যে সমুদ্র বন্দর, মানে 7 সিস্টার্স এর একমাত্র সমুদ্র বন্দর রয়েছে বাংলাদেশের হাতে। এই দাবির পর ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের তরফ থেকে যথেষ্ট তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছিল। ভারত সরকার কিন্তু শুধু প্রতিক্রিয়া জানিয়েই ক্ষান্ত থাকেনি, তারা ভারতবর্ষের যে স্থলবন্দর রয়েছে সেই স্থলবন্দর ব্যবহারের উপরেও বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় পরে বাংলাদেশ সরকারে। তার কারণ ভারতবর্ষের স্থলবন্দর ব্যবহার করে এতদিন যাবৎ প্রায় বিনা শুল্কে তারা বিভিন্ন জিনিসপত্র অন্য দেশে রপ্তানি করত। কাজেই ট্রান্সশিপমেন্ট বাতিল হয়ে যাওয়ার পর বাংলাদেশের ব্যবসাও বিপুল অঙ্কে মার খায়। কিন্তু নিজের দেশের ক্ষতি হলেও টনক নড়েনি ইউনূস সরকারের, প্রধান উপদেষ্টা ইউনূস কিংবা তার পারিষদদের। তার কারণ চীনের কয়েক মাস পরেই আবারও এমনই এক কাণ্ড ঘটালেন ইউনূস। আর শুধু ইউনূস নয়, প্রধান উপদেষ্টার বহু পারিষদরা এর আগে বিভিন্নভাবে ভারত বিরোধিতা করেছে। কখনো পেহেলগাঁও হামলায় পাকিস্তানকে সমর্থন করা, কখনো আবার ভারত বিরোধিতার ক্ষেত্রে সরাসরি বলেছে নাগাল্যান্ডকে ভারত থেকে আলাদা হয়ে যাওয়া উচিত,
কখনো বা কুকিদের আন্দোলনকে সমর্থন করে উস্কানিমূলক নানা মন্তব্য করেছে এই ইউনূস সরকারের বিভিন্ন ব্যক্তিত্বরা। ভারত বিরোধিতা করতে গিয়ে কখন যে নিজেদের সর্বনাশ ডেকে আনছে বাংলাদেশ তা তারা বুঝতেও পারছে না। শেখ হাসিনার পতনের পর ভারতবর্ষে সীমান্ত দিয়ে বেড়েছে বিপুল হারে অনুপ্রবেশ। ভারতবর্ষ মিয়ানমারের যে 318 কিলোমিটার বর্ডার রয়েছে সেই বর্ডার দিয়েও ব্যাপক হারে অনুপ্রবেশ চলছে। হঠাৎ করেই বাংলাদেশে আনাগোনা শুরু হয়েছে পাকিস্তানি আধিকারিক এবং সেনার বিভিন্ন কর্তা ব্যক্তিত্বের। তারা আসছেন, তারা নাকি বাংলাদেশের সেনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। শুনতে পাওয়া যাচ্ছে এই প্রশিক্ষণ কেবলমাত্র বাংলাদেশের সেনা স্তরেই সীমাবদ্ধ নেই, বিভিন্ন মৌলবাদী গোষ্ঠী জামায়াতে ইসলামের মতন সংগঠনকেও ফান্ড করছে পাকিস্তানি সংস্থা। এক কথায় ভারত বিরোধিতা করার জন্য এবার বাংলাদেশের মাটিকে সরাসরি ব্যবহার করছে পাকিস্তান। এর আগেও আমরা একাধিক ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে এই ইউনূস কখনো চীন, কখনো আমেরিকা বা কখনো অন্য কোনো দেশের দালালি করছে। আসলে বাংলাদেশের এই যে প্রধান উপদেষ্টা, তিনি বাংলাদেশের কোনো উপদেষ্টা নন, তিনি আসলে বিদেশি শক্তির হাতের পুতুল, তিনি বিদেশি শক্তির এজেন্ট, আর তাদের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছেন তিনি। তাই কখনো আমেরিকার হয়ে গলা ফাটানো, আমেরিকার হয়ে কাজ করা, আমেরিকাকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া, তো কখনো চীনের হয়ে মোসাহেবি, আবার কখনো পাকিস্তানকে ডেকে খাতিরদারি করা। এই সবের মধ্যেই নিয়ন্ত্রণ হারাচ্ছে ইউনূস। আন্তর্জাতিক ক্ষেত্রে আগেই জোকারে পরিণত হয়েছিল, এমনকি বাংলাদেশেও ইউনূস সরকারকে নিয়ন্ত্রণ করে জামায়াতে ইসলামের মতন বিভিন্ন মৌলবাদী সংগঠনগুলো। একদিকে রয়েছে বিদেশি শক্তি, অপরদিকে বাংলাদেশের মধ্যে থাকা বিভিন্ন মৌলবাদী গোষ্ঠী। এই দুই গোষ্ঠীর হাতের পুতুল ইউনূস। নিজের দেশের মাটি অন্য দেশকে ব্যবহার করতে দিলে তার কি অবস্থা হয় তার সবচেয়ে বড় উদাহরণ পাকিস্তান। আফগানিস্তানও বুঝতে পেরেছিল, তাই তারা নিজেদের মতন ব্যবস্থা করে নিয়েছে। দেউলিয়া হয়ে গিয়েছিল শ্রীলঙ্কাও, কিন্তু ওই যে বলে স্বভাব যায় না মরলে, বাংলাদেশের ঠিক তাই হাল হয়েছে। যতই ভারত থেকে সাহায্য পাক না কেন, বেঈমান তৌহিদি জনগণ ভারত থেকে সাহায্য নিয়েছে আর বারবার ভারত বিরোধিতার পথে হেঁটেছে। আর এখন সেই বিরোধিতায় তাল ঠুকছে ইউনূস সরকারও। তবে মজার ব্যাপার কি জানেন, বাংলাদেশ সরকার নিজেদের লুঙ্গি সামলাতে পারছে না, আবার অপরদিকে ভারতকে কাঠি করতেও ছাড়ছে না। মাস কয়েক আগের ঘটনা, ঢাকার অভিজাত গুলশান এলাকাতে একটি 7 স্টার হোটেল, সম্ভবত নামটা ওয়েস্টিন, সেখানে 6 মাস ধরে ঘাঁটি গেড়েছিলেন আমেরিকার একজন সিনিয়র স্তরের সেনা প্রধান। কিছুদিন পর, মানে মাস 6 পর, তার দেহ উদ্ধার হয় কোনো আততায়ীর হাতে, অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে রহস্য মৃত্যু হয় তার। কোনো পোস্টমর্টম না করেই তড়িঘড়ি দেহ আমেরিকা নিয়ে চলে যায়। প্রশ্ন উঠছে বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে, যেখানে একটা 7 স্টার হোটেল, গুলশান এলাকার অভিজাত জায়গাতে একটা 7 স্টার হোটেলেই নিরাপত্তা নেই, যেখানে আততায়ী এসে খুন করে দিয়ে চলে যেতে পারে। কাজেই সেরকম একটা জায়গাতে বাংলাদেশের সাধারণ মানুষের কি পরিস্থিতি, তারা কোন অবস্থায় দিন কাটাচ্ছেন বা সেখানকার জাতীয় নিরাপত্তার কি পরিস্থিতি খুব সহজেই অনুমান করা যায়। আসলে ব্যাপারটা কি বলুন তো, যখনই কোনো দেশ নিজের মাটি অন্য দেশকে ব্যবহার করতে দেয় বা অপব্যবহার করতে দেয়, তখন অন্যান্য দেশও সুযোগ পেয়ে যায় তাদের মাটিতে বসে তাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার। যার ষড়যন্ত্রের শিকার হয়তো বাংলাদেশ আগামী দিনে হতে চলেছে। ইউনূসের নোবেল পাওয়া বা শেখ হাসিনার পতনের পর প্রধান উপদেষ্টা সেজে আসা, এর কোনো ঘটনাই কিন্তু কাকতালীয় নয়। প্রত্যেকটি ঘটনার সঙ্গে এক একটি ঘটনার যোগসাজশ রয়েছে এবং মোহাম্মদ ইউনূস এবং তার যে সমস্ত দলবল সাঙ্গপাঙ্গ রয়েছে, এরা প্রত্যেকে এক একটা ডিপ স্টেটের অংশ। আমরা সামনে যে চিত্রটা দেখছি, এটা না হিমশৈলের চূড়া মাত্র, পিছনের গল্পটা আরো অনেক গভীর, আরো অনেক বিস্তৃত। এখন শুধুমাত্র ভারত
বিরোধিতার পথে হাঁটছে তা কিন্তু নয়। ইউনূস সরকার বাংলাদেশে অবস্থিত হিন্দুদের বিরোধিতার পথেও হাঁটছে। ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে অবস্থিত হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে বহুমাত্রায়, তারা খুন হয়ে যাচ্ছেন, কিন্তু সেই সমস্ত ঘটনা সামনে যাতে না আসে তার জন্য প্রাণপণ চেষ্টা করছে ইউনূস সরকার। সম্প্রতি ইসকনকে সামনে রেখে কিছু ভিত্তিহীন অভিযোগ এনেছে মৌলবাদী সংগঠনগুলি। তারা বলছেন যে ইসকন যারা করেন বা ইসকনের যারা ডিভোটি রয়েছেন, ভক্ত রয়েছেন, তাদেরকে খুন করতে হবে, ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাংলাদেশে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হচ্ছে #TMD, অর্থাৎ টোটাল মালাউন ডেথ। আপনাদের বলে রাখি, আমাদের এখানে যেরকম সংখ্যালঘু বলি আমরা, হিন্দু মুসলিম ভাই ভাই বলি, বাংলাদেশে কিন্তু সেটা নয়। বাংলাদেশে হিন্দুদেরকে কখনো কাফের, কখনো মালাউন বলে গালি দেওয়া হয়। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনারা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার যে কোনো জায়গায় গিয়ে #TMD দেখুন, দেখতে পাবেন কি ভয়ঙ্কর হিন্দু গণহত্যার ষড়যন্ত্র চলছে বাংলাদেশে। ঠিক নোয়াখালীর কায়দায় তারা চাইছে বাংলাদেশে যে কজন হিন্দু বেঁচে আছেন, খুব অল্প গুটি কয়, তারাও ধুয়ে মুছে সাফ হয়ে যান, রক্তের গঙ্গা বয়ে যাক বাংলাদেশ দিয়ে আরো একবার। এখানেই শেষ নয়, ভারতে অন্যতম ওয়ান্টেড জাকির নায়েককে জামাই আদর করে বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছে বক্তব্য রাখার জন্য। একদিন দুদিনের জন্য নয়, 1 মাস বাংলাদেশে থাকবেন জাকির নায়ক। এই জাকির নায়ককে 2016 সালে হোলি আর্টিজান ক্যাফেতে গুলিবিদ্ধ হওয়ার পর, মানে সেখানে যে জঙ্গি হামলা হয়েছিল, তারপর ব্যান করেছিল হাসিনা সরকার। আর সেই ব্যান হওয়া মানে বিশ্বজুড়ে সন্ত্রাস ছড়াতে থাকা উগ্রপন্থী বক্তা জাকির নায়ককে জামাই আদর করে নিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেখানে 1 মাস ধরে তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখবেন, ব্রেন ওয়াশ করবেন মৌলবাদীদের, তাদের আরো বেশি ঘৃণা যাতে তৈরি হয় তাদের মনে, সেটা চেষ্টা করবেন, তাদের আরো বেশি উগ্রপন্থী বানাবেন। এই জাকির নায়েককে 1 বছর আগে পাকিস্তানেও বক্তা হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে মহিলাদের বিরুদ্ধে তিনি এমন এমন বক্তব্য রাখতে শুরু করেন যে পাকিস্তান সরকার অস্বস্তিতে পড়ে যায়। তাকে মঞ্চ থেকে ঘাড় ধরে নামিয়ে দেয় স্থানীয় জনতা। আর সেই হিন্দু বিদ্বেষী, মহিলা বিদ্বেষী, বিশ্বের একাধিক দেশে ঘৃণিত হওয়া জাকির নায়েককে আমন্ত্রণ করে নিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। এটাই আসলে বাংলাদেশ সরকার তথা ইউনূস সরকারের আসল মুখ। নোবেল পাওয়া, বড় বড় বক্তব্য রাখা, সেকুলারিজম দেখানো, এগুলো সবটাই আসলে মুখোশ। মুখটা ভয়ঙ্কর, বিশ্রী, বিভৎস, দাঁত নখ নিয়ে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। এখন সব থেকে বড় যে প্রশ্ন, ইউনূস ভারত বিরোধিতা করা বা এই যে স্পর্ধা দেখাচ্ছে তার নিজের শক্তির বাইরে গিয়ে, তার নিজের লিমিটের বাইরে গিয়ে, এই শক্তি বা এই অকাত কোথা থেকে পাচ্ছে সে? বাংলায় একটা কথা খুব প্রচলিত আছে, প্রবাদ বাক্য, জানেন তো, ছাগল তার খুঁটির জোরে ব্যা ব্যা করে। এখন এই খুঁটিটাকে সেটা ভারত সরকারও খুব ভালো করে জানে। আর ইউনূসের মতন ব্যক্তিকে ভারত সরকারের নিয়ন্ত্রণ করতে বা সমঝে দিতে মিনিট খানেক সময় লাগবে, তার বেশি সময় লাগার কথা নয়। আজকের দিনে আন্তর্জাতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক মঞ্চে অন্যতম বড় খেলোয়াড় ভারতের কাছে ইউনূস একটা এজেন্ট মাত্র। কারণ আমরাও জানি ইউনূসের পিছনে রয়েছে আরো বড় কোনো মাথা, আরো বড় কোনো চাল। ভারত বিরোধিতা করতে করতে পাকিস্তান আজ কোন জায়গায় পৌঁছে গেছে সেটা আমরা সবাই জানি। পাকিস্তানের পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী, যে হ্যালির ইন্ডেক্সে ঠিক হয়, সেই অনুযায়ী 103 নম্বরে, আর বাংলাদেশ 100 নম্বরে। পাকিস্তানের পরে রয়েছে ইরাক, সিরিয়া আর সম্ভবত আফগানিস্তান, এই 3টি দেশ। কাজেই বাংলাদেশ যদি নিজেদেরকে পাকিস্তানের মতো করতে না চায়, তাহলে খুব শীঘ্রই ভারত বিরোধিতার পথ থেকে তাদের সরে আসতে হবে। ইউনূসকে বুঝতে হবে যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিরোধিতা নয়, বন্ধুত্বপূর্ণ সহযোগিতাই আসলে তাদের উন্নতির জন্য সহায়ক হবে। আপনাদের কি মনে হয়, ইউনূস কি বাংলাদেশকে আবারও পূর্ব পাকিস্তান বানিয়ে ফেলবে, নাকি তার আগে সেখানকার সচেতন যে নাগরিকরা রয়েছেন তারা ইউনূসকে ঘাড় ধরে আগামী নির্বাচনেই নামিয়ে দেবেন? জানান আমাদের কমেন্ট করে।
আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।